ভাবুন তো, আমাদের শরীরের ভেতরে এই মুহূর্তেও একটা অবিশ্বাস্য যুদ্ধ চলছে, একটা নীরব যুদ্ধ। আর এই যুদ্ধের মূল প্রশ্ন একটাই, কে বন্ধু আর কে শত্রু। চলুন আজ আমরা দেখব কিভাবে আমাদের শরীরের এই অতন্ত্র প্রহরীরা মানে ইমিউন সেলগুলো এই কঠিন কাজটা করতে শেখে। আর এটাই কিন্তু মিলিয়ন ডলার প্রশ্ন, তাই না? কারণ এই একটা সিদ্ধান্তের ওপরই আমাদের বেঁচে থাকাটা নির্ভর করে। ভাবুন, যদি সামান্য একটা ভুল হয়ে যায়, তাহলে শরীর নিজেকে এই শত্রু ভেবে আক্রমণ করা শুরু করতে পারে। কি ভয়ঙ্কর ব্যাপার! তো প্রশ্ন হলো, এই নিখুঁত ট্রেনিংটা আখের হয় কিভাবে? এ পুরো প্রক্রিয়াটা যতটা অবাক করার মতো, তার চেয়েও অনেক বেশি নির্মম আর কঠিন। আচ্ছা, এই যোদ্ধাদের ট্রেনিং হয় কোথায়? আসলে আমাদের শরীরের ভেতরেই আছে কিছু বিশেষ, বলা যেতে পারে গোপন ট্রেনিং গ্রাউন্ড। এখানে এই ইমিউন সেলগুলো শুধু জন্মায় না, বরং এক কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে নিখুঁত যোদ্ধা হয়ে ওঠে। এই বিশেষ জায়গাগুলোকে বলা হয় প্রাইমারি লিম্ফয়েড অর্গান। আর এখানে আমাদের গল্পের যে হিরো মানে টি সেল, তার যাত্রা শুরু হয়। বলতে পারেন এগুলোই হলো আমাদের শরীরের ইমিউন সিস্টেমের একদম কোর হেডকোয়ার্টার। এখানে ছবি দুটো দেখুন। বাঁদিকেরটা হলো হাড়ের মজ্জার ভেতরের একটা বিশেষ জায়গা, যাকে বলে এন্ডোস্টিয়াল নেশ। এখানেই টি সেলের জন্ম। কিন্তু জন্ম হলেই তো হলো না, আসল ট্রেনিংটা বাকি। সেই প্রশিক্ষণের জন্য ওদের যেতে হয় এক বিশেষ বুট ক্যাম্পে। ডান দিকের ছবিতে যেটাকে দেখা যাচ্ছে, ওটাই হলো থাইমাস। ব্যাপারটা অনেকটা বাড়ি ছেড়ে একটা এলিট মিলিটারি একাডেমিতে যোগ দেওয়ার মতো। তো চলুন এবার আমরা এই বিশেষ একাডেমির ভেতরে ঢুকে দেখি। এই জায়গাটার নাম থাইমাস। এটাকে একটা টপ ক্লাস ইউনিভার্সিটি বা একাডেমির মতো ভাবতে পারেন, যেখানে কিন্তু সবাই সুযোগ পায় না। শুধু সবথেকে সম্ভাবনাময় টি সেলগুলোই এখানে ট্রেনিংয়ের জন্য আসতে পারে। আর এখানেই শুরু হয় তাদের টিকে থাকার আসল লড়াই। থাইমাসের গঠনটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আর এই পুরো ট্রেনিং প্রসেসের জন্য খুবই জরুরি। দেখুন, এর দুটো প্রধান অংশ আছে। বাইরের দিকের অংশটাকে বলা হয় কর্টেক্স, আর ভেতরেরটা হলো মেডুলা। ট্রেনিংয়ের এক একটা স্টেজ এই আলাদা আলাদা অঞ্চলে হয়, আর সেলগুলো ধীরে ধীরে কর্টেক্স থেকে মেডুলার দিকে এগোতে থাকে, ঠিক যেন ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ারের দিকে যাচ্ছে। এই যে টি সেলগুলো ট্রেনিংয়ের জন্য থাইমাসে আসে, তখন ওদের একটা মজার নাম থাকে, ডাবল পজিটিভ টি সেল। কেন? কারণ ওদের গায়ে CD4 আর CD8 এই দুই ধরনেরই রিসেপ্টর বা অ্যান্টেনা লাগানো থাকে। এগুলো দিয়েই ওরা চারপাশে সিগন্যাল চেনার চেষ্টা করে। তো এরাই হলো আমাদের গল্পের শিক্ষানবিশ যোদ্ধা, যারা জীবনের সবথেকে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। আর এখানেই শুরু হয় আসল খেলা, মানে টি সেলের অগ্নি পরীক্ষা। ওদের দুটো অবিশ্বাস্য কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যা ওদের ভাগ্য ঠিক করে দেবে। আর এই পরীক্ষাগুলোতে পাশ ফেল মানে কিন্তু আক্ষরিক অর্থেই জীবন আর মরণ। এই যে ডায়াগ্রামটা দেখছেন, এটা হলো পুরো সিলেকশন প্রসেসের একটা রোড ম্যাপ। হয়তো দেখতে একটু জটিল লাগছে, কিন্তু আমাদের টি সেলকে ঠিক এই পথেই এগোতে হয়। ওকে প্রথমে পজিটিভ সিলেকশন আর তারপর নেগেটিভ সিলেকশন, এই দুটো ধাপ পার করতে হবে। আর প্রত্যেকটা ধাপে কিন্তু ভয়ঙ্কর চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চলুন এই জটিল প্রক্রিয়াটাকে একটু সহজ করে বুঝি। দুটো পরীক্ষা, তাই তো? প্রথমটা হলো পজিটিভ সিলেকশন। এটা হলো একটা স্কিল টেস্ট, মানে প্রশ্নটা হলো তুমি কি ঠিকঠাক কাজ করতে পারবে। আর দ্বিতীয় পরীক্ষাটা হলো নেগেটিভ সিলেকশন। এটা হলো একটা সেফটি বা বিশ্বাস্ততার পরীক্ষা। তোমার উপর কি ভরসা করা যায়? তুমি কি ভুল করে নিজের শরীরকেই আক্রমণ করে বসবে না? এই দুটো পরীক্ষার মধ্যে পার্থক্যটা কিন্তু খুব মজার। দেখুন, পজিটিভ সিলেকশন হয় থাইমাসের বাইরের অংশে, মানে কর্টেক্সে। এখানে টি সেলগুলোকে প্রমাণ করতে হয় যে ওরা শরীরের নিজস্ব সিগন্যাল, যাকে বলে HMC মলিকিউল, সেটাকে চিনতে পারে, মানে নিজেদের পরিচয়পত্র চিনতে পারে কিনা। যারা এটা পারে না, তারা কোনো সিগন্যাল না পেয়ে একরকম অবহেলাতেই মারা যায়। আর যারা এই পরীক্ষায় পাশ করে, তারা যায় পরের রাউন্ডে, মেডুলাতে, নেগেটিভ সিলেকশনের জন্য। এখানে দেখা হয় কোনো টি সেল আবার শরীরের নিজস্ব কোষের প্রতি বেশি রিয়্যাক্ট করছে কিনা। যদি করে, তাহলে তাকে সোজা আত্মধ্বংস বা অ্যাপোপ্টোসিসের নির্দেশ দেওয়া হয়। মানে পুরো ব্যাপারটা হলো একটা নিখুঁত ব্যালেন্স খুঁজে বের করা।
শুনলে অবাক হবেন, প্রায় ৯৫%-এরও বেশি টি সেল কিন্তু এই ট্রেনিং পর্যায়েই মারা যায়। মানে ১০০ জনের মধ্যে মাত্র ৫ জন হয়তো টিকে থাকে। এই চরম কঠিন বাছাই প্রক্রিয়াটা আসলে খুবই জরুরি, কারণ এটা নিশ্চিত করে যে শুধু সেই সেলগুলোই ফাইনালি শরীরের টহল দেওয়ার ছাড়পত্র পাবে, যারা বাইরের শত্রুকে ঠিকঠাক চিনতে পারবে কিন্তু ভুল করেও শরীরের কোনো ক্ষতি করবে না। আর এখানেই একটা বেশ অবাক করা ব্যাপার আছে। এই গ্রাফটা দেখুন, এটা দেখাচ্ছে যে আমাদের টি সেল তৈরির এই যে প্রধান ইউনিভার্সিটি মানে থাইমাস, এটা বয়সের সাথে সাথে ছোট হয়ে যায়। বয়ঃসন্ধিকালে এটা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে, আর তারপর থেকেই এর কাজ করার ক্ষমতা কমতে শুরু করে। এর প্রভাব কিন্তু আমাদের স্বাস্থ্যের উপর অনেক গভীর। তাহলে প্রশ্ন হল, যে হাতে গোনা টি সেলগুলো এসব কঠিন পরীক্ষা পাশ করে বেরোয়, তাদের কি হয়? ওয়েল, তারা এখন গ্র্যাজুয়েট, শরীরের সুরক্ষার জন্য ফিল্ডে নামতে একদম তৈরি। চলুন দেখি ওদেরকে এবার কোথায় পাঠানো হয়। যারা টিকে যায় তারা আর ডাবল পজিটিভ থাকে না, ওরা তখন স্পেশালিস্ট হয়ে ওঠে। কেউ হয় হেল্পার CD4+ টি সেল, যারা পুরো ইমিউন সিস্টেমের ম্যানেজারের মতো কাজ করে। আবার কেউ হয় কিলার CD8+ টি সেল, যারা সরাসরি ইনফেক্টেড সেলগুলোকে খুঁজে বের করে ধ্বংস করে দেয়। মানে এখন তারা স্পেশালাইজড সোলজার, নিজেদের মিশনের জন্য একদম রেডি। গ্র্যাজুয়েশনের পর এই এলিট টি সেলগুলোকে পাঠানো হয় শরীরের বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশনে, যেগুলোকে বলে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এগুলো অনেকটা পুলিশ বা আর্মির নজরদারি চৌকির মতো, যেমন ধরুন লিম্ফ নোড বা স্প্লিন। এখানেই ওরা আসল শত্রুর জন্য অপেক্ষা করে। এই যে ছবিটা দেখছেন, এটা একটা লিম্ফ নোডের। এখানেই আমাদের গল্পের হিরো মানে ট্রেনিং শেষ করা টি সেল এসে তার ডিউটিতে যোগ দেয়। এটাকে একটা কন্ট্রোল রুম বা হাবের মতো ভাবতে পারেন, যেখানে সারা শরীর থেকে খবর আসে, আর যেই কোনো শত্রুর সিগন্যাল পাওয়া যায় সঙ্গে সঙ্গে এখানকার টি সেলগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে। সব শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। আমরা দেখলাম যে নতুন টি সেল তৈরির এই ইউনিভার্সিটি বা থাইমাস বয়সের সাথে সাথে প্রায় বন্ধ হয়ে যায়। তাহলে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর নতুন নতুন রোগ বা হুমকির বিরুদ্ধে লড়াই করে কিভাবে? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে আগে থেকে ট্রেনিং পাওয়া টি সেলগুলোর লম্বা জীবনে আর তাদের মেমোরিতে। এটা কিন্তু আসলেই ভাবার মতো একটা বিষয়, তাই না?